বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার পর বিষয়টি নিয়ে যখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নয়াদিল্লিতে তিনি একটি ভার্চুয়াল প্রোগ্রামে ভাষণ দিবেন। আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাব সম্পর্কে কথা বলতে পারেন। তবে অনুষ্ঠানে ভার্চুয়ালি তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও সরাসরি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার এমন খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের লোকসভায় সংসদীয় কমিটির এক রিপোর্টকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু গণমাধ্যমে শেখ হাসিনা ভারতে রাজনীতি করতে পারবেন না বলে প্রচার করা হয়েছিল। তার পরপরই দিল্লির এফসিসি সাউথ এশিয়ার মতো পাবলিক ফোরামে শেখ হাসিনা বক্তব্য দিবেন, এই খবর শুধু শেখ হাসিনা ইস্যুই নয়, বরং তার দেশে ফেরাকে ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনীতি নতুন মোড় নিতে পারে, এমনটা মনে করছেন কেউ কেউ। আবার মাত্র একদিন আগে বাংলাদেশ থেকে সফর শেষ করে দিল্লিতে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, যিনি বাংলাদেশে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি সময় ধরে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। দীনেশ ত্রিবেদী আবার সেই বৈঠক শেষে ছুটে গিয়েছেন দিল্লিতে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সার্জিও গোর বেশ কিছু রাজনৈতিক বৈঠকও করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, গোর ফিরে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য এমন একটি দিনকে বেছে নিয়েছেন যেই দিনে 2 বছর আগে তার সরকারের পতন হয়েছিল। আবার আওয়ামী লীগ আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করায় তা নিয়ে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। এমন সব পরিস্থিতিতে শেখ হাসিনার এমন ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পরপর দুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপি কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। তার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় দণ্ড থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরবেন বলে দাবি করেছিলেন। সবশেষ এএফপি কে তিনি জানিয়েছিলেন দেশে ফিরলে 3টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে। তাকে মেরে ফেলা হতে পারে, নির্যাতন করা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে। এমন 3টি আশঙ্কার কথা মাথায় রেখেই তিনি ফিরতে চান। শেখ হাসিনার এমন বক্তব্যের পর বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের মধ্যে সবশেষ 30শে জুলাই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো তার আগেই তাকে গ্রেফতার করা হবে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে। আইনমন্ত্রীর দাবি একজন ফাঁসির আসামি হলেও যদি বাংলাদেশের কোনো নাগরিক দেশটির আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই অ্যারেস্ট বা গ্রেপ্তার হবেন। সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের পরও শেখ হাসিনা তার অবস্থানে অনড়। সবশেষ গত কয়েকদিনে শেখ হাসিনা দিল্লিতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকার কয়েকজন সাবেক কাউন্সিলর। তাদের কয়েকজন বলেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার সাথে দেশে ফেরার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। আওয়ামী লীগ সভানেত্রী তাদেরকে বলেছেন ঢাকায় গিয়ে আত্মসমর্পণের জন্য মানসিক প্রস্তুতি নিতে। এর মধ্যে ভারতের 18তম লোকসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি ভবিষ্যৎ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি
মূল্যায়ন প্রতিবেদন জমা দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ভারত থেকে রাজনীতি করার অনুমতি দেয়নি দেশটির সরকার। ভারতীয় সংসদীয় কমিটির ওই রিপোর্টটি আমাদের হাতে এসেছে। 30 জুলাই ভারতের লোকসভায় উপস্থাপন করা ওই রিপোর্টের 60 নম্বর পৃষ্ঠায় শেখ হাসিনার দিল্লিতে অবস্থান সম্পর্কে শশী থারুর নেতৃত্বে গঠিত এই সংসদীয় কমিটির মূল্যায়ন এবং তার প্রেক্ষিতে সংসদীয় কমিটিকে সরকার কি জানিয়েছে সেটি তুলে ধরা হয়েছে। দিল্লির একাধিক সূত্র নিশ্চিত করেছে, সংসদীয় কমিটির ওই রিপোর্ট বা সুপারিশ আসলে ভারত সরকারের অবস্থান নয়। কমিটির মূল্যায়নে বলা হয়েছে, কমিটি জানতে পেরেছে ভারত সরকার তার টেরিটরি ব্যবহার করে রাজনীতি করার অনুমোদন দেয় না, কিন্তু বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকে পাওয়া রিপ্লাই ছিল না। ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর দেশটিতে আবারও শেখ হাসিনা দেশে ফেরা এবং তা নিয়ে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নতুন খবর হলো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবার সাংবাদিকদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন। ইন্ডিয়া টুডে ও নিউজ 18 খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী 2 বছর পর প্রথম ভারতে জনসমক্ষে হাজির হতে যাচ্ছেন। অনুষ্ঠানটির আয়োজক হলো নয়াদিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি সাউথ এশিয়া। এটি একটি ভার্চুয়াল প্রোগ্রাম যেটি অনুষ্ঠিত হবে আগামী 5 আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7:30টায়। শেখ হাসিনা এই প্রোগ্রামে বক্তব্য দিবেন। ধারণা করা হচ্ছে তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাব সম্পর্কে কথা বলবেন। নয়াদিল্লির মথুরা রোডে স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং সম্প্রচার করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। নিউজ 18 খবরে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্যের মূল ফোকাস হবে চলতি বছরের ডিসেম্বরের দিকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসার তার ঘোষিত পরিকল্পনা। তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখতে সরকার নির্বাহী আদেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ জানাতে চান। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে, যে কারণে এর শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনাস হোম কামিং। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে বলা হয়েছে, দেশে ফেরার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এটা তার লাইভ ভার্চুয়াল অ্যাড্রেসিং। তবে এই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে চলতি বছরের 24 জানুয়ারি শেখ হাসিনা দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে অডিও বার্তা দিয়েছিলেন। 5 আগস্টের দিল্লির অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও ব্যক্তিত্ব রয়েছেন যারা শেখ হাসিনার পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেবেন। এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দিবেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল 2রা জুলাই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াইল আওয়াত। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলটির সভানেত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে নিয়মিত তৃণমূলের নেতাদের সাথে কথা বলেন। একইভাবে এফসিসি সাউথ এশিয়ার মতো একটি পাবলিক ফোরামে তিনি যদি বক্তব্য দেন এবং কথা বলেন, সেটি একটি নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেই সফরে গোর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের বাইরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে বেশ লম্বা একটা বৈঠক করেছিলেন। এই বৈঠকটি নিয়ে ঢাকায় কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলমান আছে।
জনশ্রুতি আছে শুধু ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থই নয়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে ওই বৈঠকে আলোচনা হতে পারে। আবার সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তড়িঘড়ি করে দিল্লি গিয়েছেন দীনেশ ত্রিবেদী। 2 জুলাই কলকাতা গিয়েছেন, সেখান থেকে তিনি ঢাকায় ফিরবেন। এমন খবরে আরো বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। এসব ঘটনা একদিনের মধ্যে হঠাৎ করেই দিল্লিতে শেখ হাসিনার পাবলিক ফোরামে বক্তব্য দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। সেই বক্তব্যটি আবার দিবেন 5ই আগস্ট, যেদিনে ঠিক 2 বছর আগে বাংলাদেশে তার সরকারের পতন হয়েছিল। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু না বললেও, এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করলেও সার্জিও গোরের এই সফরে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, সার্জিও গোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দেশে ও দেশের বাইরে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতাদের সাথে তাদের নিয়মিত কথা হতো। নির্বাচনের পরে দলটির নেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য কোনো নির্দেশনা ছিল না, কিন্তু সার্জিও গোরের সফরের পর আগের মতোই নির্দেশনা এসেছে বলে দাবি করেন দূতাবাসের ওই কর্মকর্তারা। এদিকে বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। আগস্টকে দলটি শোকের মাস হিসেবে পালন করে, কারণ এই মাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল 1975 সালে। আবার 2004 সালে শেখ হাসিনার উপর নৃশংস গ্রেনেড হামলা হয়েছিল, যে হামলায় আইভি রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মারা যান। এর মধ্যে আগস্টের প্রথম 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেশের বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে। অবশ্য বিষয়টি সরকারের নজর এড়ায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2 আগস্ট সাংবাদিকদের বলেছেন, আগস্ট মাস জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এই কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার একটি সূত্র বলছে, 5ই আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবরটি এরই মধ্যে সরকারের শীর্ষ মহলের নজরে এসেছে। আপাতত শেখ হাসিনা কি বক্তব্য দেন সেটির জন্য অপেক্ষা করতে চায় সরকারের শীর্ষ মহল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্মরণকালের ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে জামাত। গত 2 বছরে তার যে উত্থান এবং গত 70 বছরের তাদের যে মেহনত, এটি 2026 সনে এসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। জামাতের যে কোনো ব্যক্তি, সেটা নারী হোক বা পুরুষ হোক, সেটা জামাতের সভাপতি ডাক্তার শফিকুর রহমান হোক কিংবা তাদের কোনো নারী সদস্য, সংসদ সদস্য হন, কোনো কথা বললে সেটা নিয়ে ট্রল হচ্ছে। তাদের পোশাক নিয়ে ট্রল হচ্ছে, আশাক নিয়ে ট্রল হচ্ছে, এবং এটা সার্বজনীন। একটা সময় মানুষজন তাদেরকে ঘৃণা করতেন একটা অংশ, আরেকটা অংশ তাদের ব্যাপারে সহানুভূতিশীল ছিলেন। না, লোকগুলো ভালো, নিরপরাধ, সে 71 সালে কি করেছেন না করেছেন এগুলো নিয়ে আওয়ামী লীগ বারবার শুধু নাড়াচাড়া করে, এই জিনিসগুলো ঠিক না। কিন্তু ইউনূস জামানাতে ক্ষমতার একদম চালিকা শক্তি রূপে তারা যে আচরণ করেছে, যে কথাগুলো বলেছে, যে অহমিকা দেখিয়েছে, এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে লোকজন, যাদেরকে তারা দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল, তারা যেভাবে নিজেদের মুখোশ উন্মোচন করেছেন, যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো, তারপর বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সে হলগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, মেয়েদের হলগুলো, মেয়েদের বিশ্ববিদ্যালয় এবং
বিশ্ববিদ্যালয় কলেজগুলো, সেখানে তারা যে আধিপত্যবাদ দেখিয়েছে, এটি মূলত এককভাবে বিএনপি বা আওয়ামী লীগ কখনো সেটা পারেনি। তো সেই জায়গাতে এখন অনেকটা রিভার্স পরিস্থিতি দেখা দিয়েছে। তাদের সবচেয়ে বড় দুর্গ, যে দুর্গ, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সেখানে জানেন যে সেখানে ছাত্রলীগ আবার ঢুকে গেছে, এবং সেখানে নির্বাচিত সংসদ মানে ছাত্র সংসদ, সেখানকার যারা নেতৃবৃন্দ তারা এটি নিয়ে বেশ মারামারি করেছেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সাথে সেখানকার যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন শিবিরপন্থী, তাদের বাক বিতণ্ডা, মারামারি, কাটাকাটি, এবং যাকে বলা হয় তাদের যে অঙ্গভঙ্গি, সশস্ত্র অঙ্গভঙ্গি, দেশীয় অস্ত্রে অঙ্গভঙ্গি, এটি এখন ভাইরাল বিষয়ে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। এর বাইরে জামাতের কিছু মহিলা কর্মী রয়েছেন। প্রথম দিকে দেখা গেল যে তাদের প্রজ্ঞা, মেধা, কথা বলার ধরন, জ্ঞান গরিমা, এগুলো নিয়ে অনেকে ইতিবাচক চিন্তা চেতনা করতেন, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এমন সব কথাবার্তা হচ্ছে, এমন সব ফটো কার্ড বের হচ্ছে, মানে যেগুলো আসলে খুব অসম্মানজনক। এবং জামাতের যারা নেত্রী রয়েছেন, নারী কর্মী রয়েছেন, তাদের জন্য আসলে এই মুহূর্তে শো অফ হওয়া, পাবলিক এর সঙ্গে কমিউনিকেশন করা বা দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করা, যেটা আগে তারা করতে পারতেন, এটি এখন আসলে সম্ভব হচ্ছে না। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। বিএনপির এক নেতার সঙ্গে সেদিন কথা হলো, সংসদ সদস্য হয়েছেন, তো আমি জিজ্ঞাসা করলাম কেমন যাচ্ছে, তো সে বলল যে এখন আসলে যখন বিরোধী দলে ছিলাম তখন রাজনীতি করার যে আনন্দ ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, পাবলিকের যে সহানুভূতি ছিল, সেটা নেই, না থাকার কারণে ওই সময়টা মিস করছি, আর বর্তমান সময় নিয়ে খুব আতঙ্কিত অনুভব করছি। এই যদি হয় বিএনপির অবস্থা, তাহলে জামাতের অবস্থা আরো কত খারাপ সেটা বোঝার চেষ্টা করুন। এরপরে যে ঘটনা, সেটা হলো জামাতের বেশ কয়েকজন সংসদ সদস্য, তাদের নারী কেলেঙ্কারি, এরপরে কয়েকজন সংসদ সদস্যর পারিবারিক ছেলে মেয়েদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন এবং অসভ্য জীবনযাপন, এগুলো ভাইরাল হচ্ছে সারা বাংলাদেশে। তারপর জামাতের যে যারা বক্তা রয়েছেন, তাদের বেশ কিছু বক্তব্য, কর্মকাণ্ড ইদানিংকালে এতটা, যাকে বলা হয় মানুষের বিতৃষ্ণার কারণ হয়ে দেখা দিয়েছে, যে মানুষ যখন জান্নাতের টিকিটের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেখ কামালের ব্যাংক ডাকাতি বা বাকশাল বা ৭৪-এর দুর্ভিক্ষ যেভাবে আওয়ামী লীগকে বিপর্যস্ত করছে এখন পর্যন্ত, বা যেভাবে খাম্বা, হাওয়া ভবন, এই শব্দগুলো যেভাবে বিএনপিকে ভীষণ রকম, যাকে বলে একটা নেতিবাচক অবস্থায় ফেলে দিয়েছে, জনাব তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন তার সেই খাম্বা উপাধি থেকে বের হয়ে আসার জন্য। নানা রকম মাধ্যম থেকে খাম্বা আসলে কারা, ওই সময় ব্যবসা কারা করেছে, ইত্যাদি ইত্যাদি প্রচন্ড, যাকে বলা হয় শক্তিমত্তা নিয়ে প্রচার করার চেষ্টা করছেন তিনি নির্দোষ, এবং তিনি যে আসলে একজন ভদ্রলোকের সন্তান, হ্যাভিং এ ব্লু ব্লাড, বংশগতভাবে তিনি, তার মা, তার বাবা ভদ্র, কম কথা বলেন, মার্জিত, এই বিষয়গুলো এস্টাবলিশ করার জন্য একের পর এক ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে তার যে পিআর টিম, পাবলিক রিলেশন টিম, দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে বা ঘটানো হচ্ছে, আমরা বলতে পারি না। যেমন দেখা গেল প্রধানমন্ত্রীর গাড়ির সামনে একজন লোক পড়ে গেল, একটা মহিলার সামনে চলে এলো, উনি গাড়ি থেকে নামলেন, তার সঙ্গে কথা বললেন,
মিডিয়াতে খবর। প্রধানমন্ত্রী নতুন করে অনুষ্ঠানে গেলেন, মেয়েরা সেখানে দৌড় দিল। একটা মেয়ে সেই দৌড়ের মধ্য থেকে এসে প্রধানমন্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে গেল। এটি কি সাজানো? ওই মেয়েটা এত কিছুর মধ্যে সে আলাদা, সে কি করে সাহস পেল? এরকম ঘটনা তো কখনো অতীতে ঘটেনি, এমনকি তার বাবার জীবনে এরকম ঘটনা ঘটেনি। এটিগুলি কি নাটক না বাস্তব, নাকি ওই মেয়েটা আসলেই? এরকম অনেক কিছু ঘটছে, কিন্তু বিএনপির পক্ষে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তিনি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মাথায় হাত বুলালেন। মেয়েটা ঠিক অনেকটা দৃঢ়তা নিয়ে, একেবারে কিশোরী মেয়ে, পিছনে হাত বেঁধে পিএম এর সামনে সিনা উঁচু করে দাঁড়িয়েলেন। যেহেতু প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন মেয়েটার জন্য, তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, আমির উমরা, তারা সবাই দাঁড়ালেন এবং সবাই বললেন যে দেখো দেখো দেখো, ভদ্রতা কাকে বলে। এই ভদ্রতা শুধুমাত্র জিয়া পরিবারের সঙ্গেই সম্ভব। কিন্তু এই কাজগুলো করে তাকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে প্রতিদিন। এরকম আমি অসংখ্য ঘটনা এভরিডে ঘটছে, কিন্তু কোন অবস্থাতেই ইমেজের ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত মানুষের সম্মান মর্যাদার যে জায়গাটি, সেই জায়গাটি অর্জন করতে পারেননি। তার সঙ্গে যখন ভদ্রলোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, তার সঙ্গে যখন শিক্ষিত লোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, ক্ষমতাধর লোকদের দেখা সাক্ষাৎ হচ্ছে, সেখানে আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন যে প্রধানমন্ত্রীকে তারা কতটুকু সম্মান করেন বা সমীহ করেন। আমি মেনশন করলাম না কোনো কিছু, আপনার শুধু দেখে নেন। মানে ওইগুলো ঘটনা না, ঘটনা হলো তার সঙ্গে যখন সেনাপ্রধানে দেখা হচ্ছে, ক্যাবিনেট সচিবে দেখা হচ্ছে, তার সঙ্গে যখন দেশের কোনো বরেণ্য ব্যক্তির দেখা হচ্ছে, তখন এই দুয়ের মধ্যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অপর পক্ষের যে আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা, নিবেদন, এই জিনিসগুলো কেমন হচ্ছে। সংবাদপত্র জগতের যে সকল সিনিয়র সাংবাদিক আছেন, তারা তার সঙ্গে দেখা করছেন। এর মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো মতিউর রহমান, মাহফুজ আনামদের নেতৃত্বে একটা গ্রুপ, যেখানে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারপর মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, ওনারা একটা গ্রুপ। তো তারা একবার বা দুবার ওনার সঙ্গে দেখা করেছেন, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে আমার দেশের মাহমুদুর রহমান, জাহিদুদ্দিনের শফিক রেহমান, তো এই পুরো বিএনপি এবং পুরো জামাতের যে সমস্ত সাংবাদিক রয়েছেন, তারা যখন তার সঙ্গে দেখা করছেন, সেখানে আপনি এদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে সম্মান এবং মর্যাদাটা এই গত 5 মাসে 6 মাসে কতটা তিনি অর্জন করেছেন, বা আগের যে জায়গাগুলো থেকে কতটা বের হতে পেরেছেন। তো সেই দিক থেকে আপনি যদি জামাতের কথা চিন্তা করেন, জামাত আসলে চেষ্টা করেনি, মানে নিজেদের যে ইমেজগুলো, 71-এ তাদের ভূমিকা, ইসলামাইজেশনের ব্যাপারে তাদের যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো তারা মানে গত 2 বছরের চেষ্টাই করেনি। তারা মনের আনন্দে, মানে আমরা যে কাজগুলো করি, সেটা হলো আপনারা দেখবেন মানুষ যখন খুব আবেগপ্রবণ হয়ে যায়, আপনার ঘরে একটা নবজাতক সন্তান আসছে, বা 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের সন্তান, আপনি তাকে চুমু দিচ্ছেন, সে একদিকে পায়খানা করে দিচ্ছে, তারপর আপনি চুমু দিচ্ছেন, তারপর শেষে আপনাদেরকে আদর করতে গিয়ে ওরে আমার লুলু বাবা, ওরে আমার পুলু বাবা, ওরে আমার পুতু পুতু, ওরে আমার টুসু টুসু, ওরে আমার কুনু কুনু, আপনি তার কানে চুমা দিচ্ছেন, নাকে চুমা দিচ্ছেন, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, নবজাতক, কিন্তু আপনি চুমা দিয়েই যাচ্ছেন। তো এইরকম জামাত যখন ক্ষমতা এলো, তারা মনে আনন্দে শুধু চুমা দিতেই থাকলো। বলে এখন যদি বলা হয় কোন একটা ব্যক্তির নামে সুম্মা, বলেন তো কার নাম আসে বাংলাদেশে? আর কিছু লাগবে না, কিয়ামত পর্যন্ত আপনি এই নাম আর রাখতে পারবেন না। কিংবা সাতক্ষীরার যে এমপি 17 বছর মেয়ের সাথে সে যেভাবে হোটেলে তিনি ধরা খেয়েছেন, এই দৃশ্য আপনি কিয়ামত পর্যন্ত দূর করতে পারবেন না। আবার ওই যে জান্নাতের টিকিট, এটা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই দিক থেকে আপনি কোনো অবস্থাতেই
এই বদনামগুলো আপনি দূর করতে পারবেন। এর বাইরে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এখন জামাতের সাথে যারা আছে, সেটা এনসিপি যারা লোকজন আছে, তাদেরকে সবাই বুঝে এরা জামাতের লোক। এবি পার্টির যারা লোক আছেন তাদের সবাইকেই বলছে এরা জামাতের বি টিম বা সি টিম। এরপরে অন্যান্য মানে আরো নতুন নতুন মুখ, অদ্ভুত অদ্ভুত চেহারা, অভিব্যক্তি, কথাবার্তা, যেগুলো জামাতের দীর্ঘদিনের যে পরিবেশ পরিস্থিতি সেগুলোর সঙ্গে যায় না। এখন জামাত বলতেই তাদের মধ্যে মানে রুহানি আমির হিসেবে বা রুহানি প্রধান হিসেবে পিনাকি ভট্টাচার্যের নাম চলে আসে। জামাতের সবচেয়ে প্রভাবশালী যাকে বলা হয় সেনাপতি, কমান্ডার ইন চিফ বা মার্শাল আপনি যদি ধরেন, তাহলে ইল্লু চলে আসে। ইল্লু মিন্স জামাতের প্রধান সেনাপতি, এবং জামাতকে বলতে গেলে ইল্লুই বাঁচিয়ে রেখেছে, এরকম একটা ভাবসাব। তারপর ইল্লুর যারা ভাই ব্রাদার আছেন, কেউ হয়তো ব্যারিস্টার পদবী, কেউ হয়তো বিভিন্ন পদ পদবীতে আছেন, এদের পোশাক আশাক কথাবার্তা মানে আমাদের সমাজ খায় না। বাঙালির মানে এই সমাজে মানে জামাত সামনের দিকে এরকম তো 10-12 জন এই প্রজন্মের যাদের বয়স 50-এর নিচে, সেরকম ইল্লু বিল্লুদেরকে তারা নিয়ে এসছে। এদেরকে আমাদের সমাজের যারা খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, মোটে, মজুর, নাপিত, ধোপা, মেথর, আপনি যদি এদের সাথেও মানে এদেরকে বসিয়ে দেন, ওই লোকগুলো মুখ ফিরিয়ে চলে যাবে যে এদের সাথে বসা যায় না, এদের সাথে কথা বলা যায় না, এরা বেয়াদব, এরা অপদার্থ, এরা চরিত্রহীন, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর ঠিক সেই সময়টাতে দেশে কার্যত এই মুহূর্তে জামাত একেবারে বন্ধুহীন। আপনি এনসিপির বেশিরভাগ লোক মানে যারা এনসিপি কে অর্গানাইজ করেছে, এখন সেই এনসিপিটা মূলত এখানে কেউ বলছে, এখন এদের মধ্যে দেখুন যে এক গ্রুপ বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগের গুপ্ত, স্পষ্টই নাহিদ এবং সার্জিসকে, নাহিদ না মানে এখানে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে আওয়ামী লীগের গুপ্ত বলা হচ্ছে, নাহিদকে বলা হচ্ছে শিবিরের গুপ্ত, মাহফুজকে বলা হচ্ছে হিজবুত তাহরিরের লোক। তো এইভাবে এনসিপি এটা মাল্টি যাকে বলা হয় সংকর প্রজাতির একটা দলে পরিণত হয়েছে, এবং সেই দলটিকে যখন জামাত ওন করেছে, জামাতের আসলে ক্ষতি হয়েছে, আবার এনসিপিরও কিন্তু ক্ষতি হয়েছে। ফলে এটা আগামীতে তাদের জন্য একটা আযাব এবং গজবের কারণ হয়ে দেখা দেবে দুটো দলের জন্য। আবার এই নির্বাচনে জামাত থেকে বের হয়ে এসে এই যে এবি পার্টি যখন গঠিত হলো, প্রথম দিকে তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, কিন্তু গত নির্বাচনে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার ফলে জামাতের যে উপকার হয়েছে বা এবি পার্টির উপকার হয়েছে কেউ বলতে পারবে না, নো ওয়ান। কিন্তু এই দুটো সংগঠনে কিন্তু 12টা বেজে গেছে। জামাত এনসিপিকে মানে এবি পার্টিকে বিশ্বাস করে না, এবি পার্টিও জামাতকে বিশ্বাস করে না। এখন টোটাল যে জামাতকে কেন্দ্র করে যে 10টা না 11টা দল আছে, তাদের সঙ্গে আর যা হোক বিএনপি জোটের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জামাতে যে সকল বন্ধু ছিল দেশের বাইরে, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলোর সাথে তাদের সম্পর্কটা আগের মতো নেই। সব মিলিয়ে এই যে সময়টা যাচ্ছে 2026 সনের জুলাই মাসের শেষ সপ্তাহ, আগস্ট মাস ভয়াবহ, ভয়ালো, শোকার্ত আগস্ট মাস সামনে, তারপরে সেপ্টেম্বর। কেমন হবে জামাতের রাজনীতি? জামাত কিভাবে সাস্টেন করবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, এটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।